হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আজ তোমাদেরকে ইতিহাসের প্রথম অধ্যায়, যেটি রয়েছে পর্যটকদের নজরে ভারতবর্ষ, ক্লাস 12-এর সেমিস্টার 3-তে এই ক্লাস নিয়ে এসেছি। যেখানে আজকে আমরা এই আল বিরুনি বলে যে একজন পর্যটক ছিলেন এবং মার্কো পোলো, এনাদের উপরে কিছু এমসিকিউ সলভ করে নেব। তোমাদের পরীক্ষায় এবার পুরোপুরি এমসিকিউ ওএমআর শিটে আসবে, তাই আমাদের এই ক্লাসগুলো কিন্তু খুব বেশি তোমাদের হেল্প করবে। কিন্তু একটা শর্ত রয়েছে ক্লাসটা করার, শুধু নোট পেন নিয়ে বসো এবং যে কোশ্চেনগুলো বলছি সেগুলো নোট করে নাও। ওকে, মার্কো পোলো কোথাকার অধিবাসী ছিলেন, মানে কোথায় তার বাড়ি ছিল? আমরা মার্কো পোলোটাকে ভালো মতো পড়েছি এবং ক্লাসটিও দেওয়া আছে। সেখানে আমরা জানতে পেরেছি মার্কো পোলোর জন্ম হচ্ছে ভেনিস শহরে। ঠিক আছে, তোমাদের যদি এই ক্লাসগুলো না দেখা হয়ে থাকে, নিচে আমি ইতিহাসের প্লেলিস্ট দিয়ে রাখবো। প্লেলিস্ট বলতে যেখানে তোমাদের ইতিহাসের টোটাল যত ক্লাসেস আছে ক্লাস 12 সেমিস্টার 3 এর পেয়ে যাবে, দেখে নিও। মার্কো পোলো কার রাজদরবারে গিয়েছিলেন? মার্কো পোলোর বাবা এবং কাকা, তারা কিন্তু কুবলাই খানের সেই রাজদরবারে গিয়েছিলেন এবং পরবর্তীতে মার্কো পোলোকেও নিয়ে যান। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কুবলাই খান। বুঝতে পারলে, মার্কো পোলো তবে কুবলাই খানের রাজদরবারে গিয়েছিলেন। নেক্সট হচ্ছে মার্কো পোলো কত খ্রিস্টাব্দে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন? মনে রাখবে, কুবলাই খান যে এই ক্যারেক্টারটা আছে, যিনি তখনকার সম্রাট ছিলেন, সেই কুবলাই খান কিন্তু মার্কো পোলোকে বলেছিল হ্যাঁ সেই চীনের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। ঠিক আছে, তবে এটা তিনি করেছিলেন 1271 খ্রিস্টাব্দে। কবে? 1271 খ্রিস্টাব্দে। কুবলাই খান কোথাকার রাজা ছিলেন? তিনি ছিলেন চীনের মঙ্গোলিয়ার রাজা। ওকে, চলো নেক্সটে আমরা আসছি। এরপরে 4 নম্বর, মার্কো পোলো বিখ্যাত ভ্রমণ কাহিনীটি কে লিপিবদ্ধ করেন? মার্কো পোলো কিন্তু নিজের যে সেই বিখ্যাত ভ্রমণ কাহিনীটি, সেটা তিনি কিন্তু লেখেননি। কি নাম ছিল সেটার? দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। সেটা কে লিখেছিল জানো? তিনি যখন নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন ভেনিস শহরে, তখন একটা যুদ্ধে তিনি ফেঁসে যান, যেটা কি জেনোয়ার যুদ্ধ। তো জেনোয়ার সেই সৈন্যগুলো তাকে কারাগারে ভরে দেয়। তারপর সেখানে তার একটা মানুষের সঙ্গে দেখা হয়, যার নাম ছিল রুস্টিচেলো দে পিসা। ঠিক আছে, রুস্টিচেলো অথবা রুস্টিশেলো। ঠিক আছে, তোমরা এই রুস্টি কথাটা দেখলেই বুঝে যাবে মার্কো পোলোর যে বইটি রয়েছে ইনি লিখেছেন। নাম কি? রুস্টিচেলো দে পিসা। ওকে, তবে এই ভ্রমণ কাহিনীটি কোথায় লেখা হয়েছিল? জেনোয়া বলে একটি জায়গা আছে, ঠিক আছে, দেশ ছিল, সেখানকার জেলে। ঠিক আছে, জেনোয়া বলে একটি দেশ ছিল, সেখানকার জেলের ভিতরে মার্কো পোলো সে বইটি লেখা হয়েছিল। আলবেরুনির প্রকৃত নাম কি ছিল? আলবেরুনির প্রকৃত নাম অনেক বড় ছিল, কারণ আলবেরুনির নামের মধ্যে তার পিতা এবং তার দাদুর নামও কিন্তু অন্তর্নিহিত ছিল। তবে তার পুরো নামটা ছিল আবু রায়হান মোহাম্মদ বিন আহমেদ। ওকে, এটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। কামাল উদ্দিন আব্দুর রজ্জাক নয়, রুস্টিচেলো নয়, অথবা আল মাসুদি নয়। নেক্সট, তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো, আমি কিন্তু প্রতিটি ক্যারেক্টারকে পুরো ডিটেলে পড়াই এবং অ্যানিমেটেড এরকম নোটস দিয়ে পড়াই। তো তোমরা অবশ্যই দেখে নিও। যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, ইতিহাসের প্লে লিস্ট, সেখান থেকে পেয়ে যাবে। আলবেরুনির কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সেটা হলো 973 খ্রিস্টাব্দে। আলবেরুনি কিন্তু মনে রাখবে সেই প্রথম পর্যটকদের মধ্যে একজন, যিনি ভারতবর্ষে এসেছিলেন। তো 973 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে তিনি কোথায় আসেন? তিনি তারপরে ভারতবর্ষে আসেন। ঠিক আছে, আলবেরুনি কোথায় জন্মগ্রহণ করেন? আলবেরুনি জন্মগ্রহণ করেছিলেন খোয়ারিজমে। কোথায়? খোয়ারিজম সেটা কোথায়? উজবেকিস্তান। আচ্ছা, তোমরা কি জানো আলবেরুনি কি করে ভারতবর্ষে আসলেন? তো সে কিন্তু নিজের ইচ্ছায় ভারতবর্ষে আসেনি। তোমরা যদি জেনে থাকো তাকে ভারতবর্ষে কে এনেছিল, অবশ্যই জানাবে কমেন্টের মধ্যে। এরপরে সুলতান মাহমুদ কত সালে খোয়ারিজম আক্রমণ করেন? সুলতান মাহমুদ যে ছিল তখনকার সম্রাট ছিল। আফগানিস্তানের সম্রাটের নাম কি ছিল? সুলতান মাহমুদ। তো সেই আফগানিস্তানের সম্রাট উজবেকিস্তান বলে সেই জায়গাটা, দেশটা, সেই উজবেকিস্তানকে অ্যাটাক করলো। কত সালে সেটা করেছিল? 1017 সালে। তারপরে সেই যে আলবেরুনি, তাকে যুদ্ধবন্দী করে নিয়ে আসলো গজনিতে। গজনি কি? গজনি হচ্ছে আফগানিস্তানের তখন রাজধানী ছিল। কি?
আফগানিস্তানের রাজধানীর নাম গজনি। তাহলে আল বিরুনিকে আফগানিস্তানে কে কে নিয়ে এসেছিলেন? সুলতান মাহমুদ, তখনকার সম্রাট। আল বিরুনিকে নিয়ে আসার কারণ কি? কারণ আল বিরুনি তখনকার দিনের একজন দার্শনিক ছিলেন, একজন লেখক ছিলেন, তাই তার জ্ঞানগুলো সম্রাটের অনেক কাজে লাগতো। তো সম্রাট একজন তাকে সহায়ক হিসেবে, বা যাকে সালাহকার বলা হয়, মন্ত্রী টাইপের, সেই হিসাবে আল বিরুনিকে নিয়ে এসেছিলেন। কোথার থেকে? উজবেকিস্তানে খোয়ারিজম থেকে। আল বিরুনি রচিত বিখ্যাত বিশ্বকোষীয় গ্রন্থের নাম কি? এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টারে 6জন ক্যারেক্টার রয়েছে, যেমন আল বিরুনি, ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক। তো এই ক্যারেক্টারগুলোর বিখ্যাত গ্রন্থগুলির নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সবার সেই গ্রন্থগুলির নাম মনে রাখতে হবে, এবং এগুলো পরীক্ষায় আসবেই আসবে। আল বিরুনির গ্রন্থের নাম আমরা জানি কিতাব উল হিন্দ, তাই না? কিতাব উল হিন্দ, লিব্রে দেস মার্ভেলেস দে মুন্দে, এটা না? কিতাব উল হিন্দ, অথবা তহকিক ই হিন্দ, ঠিক আছে? তহকিক ই হিন্দ। মিলিয়নটাও না, অথবা বাবর নামাটাও না। কিতাবুল হিন্দ ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। কিতাবুল হিন্দ কোন ভাষায় রচনা হয়েছিল? দেখো, কিতাবুল হিন্দ কিন্তু ভারতের ব্যাপারে লেখা আছে। উল মানে কি? এই যে উল হিন্দ মানে ভারতের উপরে কিতাব, কিতাব মানে বই, ভারতের উপরে কিতাব। আচ্ছা, তবে এই কিতাবটা কিসে লেখা হয়েছিল? আরবিতে। তার মানে এটা ভারতবর্ষের জন্য লেখা হয়নি, ভারতকে নিয়ে লেখা হয়েছে। কিন্তু এই বইটি পড়বে যারা আরবি জানে, মানে আরব দেশের ওই যে মিডল ইস্টের দেশগুলো, যেমন আরব আছে, পারস্য আছে, আফগানিস্তান, উজবেকিস্তানের লোকেরা এই বইটি পড়বে। ওকে, 11 নম্বর বই কোশ্চিনে চলে আসছি। কিতাবুল হিন্দ গ্রন্থে কটি অধ্যায় রয়েছে? কিতাবুল হিন্দে আমরা জানি যে 80টি অধ্যায় রয়েছে। এটা আমরা ডিটেলে পড়েছিলাম যে বইটি অনেক মোটা, ঠিক আছে? তাও মনে রাখতে হবে 80টি অধ্যায় রয়েছে। এরপরে আল বিরুনি ভারতে কত বছর অবস্থান করেছিলেন? এখানে আমরা জানতে পেরেছি আল বিরুনি ভারতবর্ষে এসেছিলেন সুলতান মাহমুদের সাথে একজন যুদ্ধবন্দী হিসেবে। সুলতান মাহমুদ আল বিরুনিকে বন্দি করে ভারতে নিয়ে এসেছিলেন। তিনি প্রথমে কোথায় অ্যাটাক করেন? ভারতের পাঞ্জাবে তারপরে আল বিরুনি আসলেন, এবং সেখানে পুরো ভারতবর্ষতে তিনি 13 বছর কাটালেন। কত বছর? 13 বছর কাটালেন। ওকে, আল বিরুনির আসল বাড়ি কোথায় ছিল? খোয়ারিজম, উজবেকিস্তান। কিন্তু সে আর সেখানে ফিরে যায়নি, সে আফগানিস্তানেই থেকে গেছে, গজনিতে। পরবর্তীকালে তার মৃত্যু হয়। ওকে, ভারতবর্ষে অবস্থানকালে আল বিরুনি হিন্দু ধর্ম ও দর্শন, এই যে এখানে দেখতে পাচ্ছ, দর্শন অধ্যয়নের জন্য কোন ভাষা আয়ত্ত করেছিলেন? মানে ভারতে এসে তিনি হিন্দু ধর্মকে বোঝার জন্য এবং ভারতকে বোঝার জন্য কোন ভাষা শিখেছিলেন? আরবি? না, ভারতকে জানতে গেলে কি আরবি ভাষা পড়তে হবে? একদমই না। ফার্সি? একদমই না। হিন্দি নাকি সংস্কৃত? এখানে হয়ে যাবে সংস্কৃত। অনেকের মনে হতে পারে হিন্দি, কিন্তু তখন হিন্দি ভাষাটা চলিত ছিল না, তখন বেশিরভাগ বই লেখা হতো সংস্কৃতে। ভারতের হিন্দু শাস্ত্রগুলো লেখা হতো সংস্কৃতে। এরপরে আল বিরুনি ইতিহাসের প্রথম কি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল? আল বিরুনিকে কিন্তু আমাদের সর্বপ্রথম পর্যটক, একজন ভারতের অধ্যয়নকারী হিসেবে ধরা হয়। তবে প্রথম পর্যটকটা বলা যাবে না, বলতে হবে প্রথম ভারত তত্ত্ববিদ। কি? প্রথম ভারত তত্ত্ববিদ, ফার্স্ট ইন্ডোলজিস্ট। ওকে, জ্যোতির্বিজ্ঞানী মানে অ্যাস্ট্রোলজার না, বা ট্রান্সলেটারেরও এখানে অ্যান্সার নেই। মানে অনুবাদক মানে কি? ট্রান্সলেটার, যিনি সংস্কৃত ভাষাকে আরবিতে লিখেছিলেন, এটাও সঠিক নয়। এটা হয়ে যাবে প্রথম ভারত তত্ত্ববিদ, এটা মনে রাখতে হবে। ওকে, 15 নাম্বার, একাদশ শতাব্দীতে, খুবই ইম্পর্টেন্ট এটা। তো অনেকেই ভাবছে যে এটার সবার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। একাদশ শতাব্দীতে পর্যন্ত হিন্দু শব্দটি মূলত কি অর্থে ব্যবহৃত হতো? এই যে হিন্দু শব্দটা, যেটাকে আমরা একটা ধর্মের নাম হিসেবে ভাবি, সেটা একাদশ শতাব্দী অবধি, একাদশ শতাব্দী মানে হচ্ছে 1100 সাল অবধি। সাল কত থেকে শুরু হয়েছে? জিরো থেকে 1100 সাল অবধি এটা কোনো কিন্তু ধর্ম ছিল না, এটা কোনো একটি ভাষা ছিল না। হিন্দু কি কোনো ভাষা? না। এটা কোনো একটা জাতি ছিল না।
এটা ছিল ভৌগোলিক নির্দেশন বা সিন্ধু নদের পূর্ববর্তী অঞ্চল। মানে হচ্ছে সিন্ধু নদ থেকে শুরু করে, সিন্ধু নদ কোথায় আছে, সেই লাদাখ এরিয়া, লাদাখ যেন একদম জম্মু কাশ্মীর এরিয়া, জম্মু কাশ্মীর লাদাখ এরিয়া থেকে একদম কন্যাকুমারী অবধি এই পুরো অঞ্চলকে কি বলা হতো, হিন্দু বলা হতো। ঠিক আছে, এই পুরো অঞ্চলকে কি বলা হতো, হিন্দু। তবে এখানে যতজন বসবাসকারী ছিলেন, তারা হিন্দু হোক, মুসলিম হোক, এসাই হোক বা খ্রিস্টান হোক, সবাইকে তখন হিন্দু বলা হতো। কারণ হচ্ছে কি, তারা সিন্ধু নদের পূর্ব দিকে অবস্থান করত। তবে সিন্ধু নদের পূর্ব দিকের বাসিন্দাদের কি বলা হয়, হিন্দু বলা হয় 0 থেকে 1100 সাল অবধি। ঠিক আছে, খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলে। তবে হিন্দু কথাটা কিন্তু কখনোই একটা ধর্ম ছিল না। তখন হিন্দু ধর্মের আসল নাম ছিল সনাতন ধর্ম। ঠিক আছে, হিন্দু ধর্মের নাম আসল হচ্ছে সনাতন ধর্ম। আল-বিরুনির বর্ণনায় সমাজের চার মূল বর্ণের বাইরে থাকা 8টি পেশাজীবী সম্প্রদায়কে কি বলা হয়। 4টি সেই পর্যায়ে কি আমরা সবাই জানি, যারা আল-বিরুনি পড়েছি। প্রথমে হচ্ছে কি ব্রাহ্মণ, তারপরে কি ক্ষত্রিয়, তারপরে কি বৈশ্য, সবার নিচে যারা থাকে তাদেরকে কি বলে, শূদ্র। ঠিক আছে, সব থেকে নিচু পর্যায়ের যারা লোক, তাহলে প্রথমটা কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা পর্যায়ের বাইরে যারা পড়তো তাদেরকে বলা হতো অন্তর্য। তাদেরকে কি বলা হতো, অন্তর্য। ঠিক আছে, মনে রাখবে এটা, যে এই 4 পর্যায়ের বাইরের মানুষকে বলা হতো অন্তর্য। আল-বিরুনি আনুমানিক কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আল-বিরুনি কোথায় মৃত্যুবরণ করেন আমি তো তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম। তিনি নিজের বাড়ি ফিরে যাননি, মানে ওই যে খোয়ারিজম বা উজবেকিস্তান, তিনি মৃত্যুবরণ করেন এই আমাদের আফগানিস্তানের মধ্যে, যেখানে তাকে নিয়ে আসা হয়েছিল সুলতান মাহমুদের দ্বারা 1048 সালে। কত সালে, 1048। আল-বিরুনি জন্মগ্রহণ কবে করেন, 973 খ্রিস্টাব্দে। সরি, এখানে আমি বাংলা আর ইংলিশ মিক্স করে দিয়েছি। ওকে, তিনি জন্মগ্রহণ করেন 973 খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান 1048 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে 18 নম্বরে আসছি, কিতাবুল হিন্দ। এই বইটি মূলত কাদের জন্য লেখা হয়েছিল, কোশ্চেনটা দুবার লেখা আছে। কাদের জন্য লেখা হয়েছিল, ভারতীয়দের জন্য। ভারতীয়রা এই বইটি পড়তে পারবে না, কারণ এই বইটি আরবিতে লেখা হয়েছিল। গজনি সুলতানের জন্য না, ইউরোপীয়দের জন্য না, আরবি ভাষী যারা আরব ভাষা পারে তারা এই বইটি পড়তে পারবে। আর এই বইয়ের মধ্যে ভারতবর্ষকে নিয়ে লেখা ছিল। তবে আমরা শেষের দিকে এমসিকিউ চলে আসছি। প্রাচীনকালে জীবনচর্যার চতুরাশ্রম প্রথার প্রথম পর্যায় কি। প্রথম পর্যায়টি ছিল ব্রহ্মচর্য। ইয়েস, ব্রহ্মচর্য হচ্ছে প্রথম পর্যায়। তারপরে কি আছে, তারপরে আছে যে তারপরে আই থিঙ্ক গৃহস্থ আছে, তারপরে আছে বানপ্রস্থ, তারপরে আছে সন্ন্যাস। তাহলে সবার ফার্স্টেরটা হচ্ছে ব্রহ্মচর্য। তো ব্রহ্মচর্য হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সটে আসছি আমরা। আল-বিরুনি কোন সুলতানের সাথে ভারতে এসেছিলেন, একটু আগেই আমাদের হলো এটা ডিসকাশন। সুলতান মাহমুদ গজনভি। ঠিক আছে, সুলতান মাহমুদ গজনভির সাথে তিনি এসেছিলেন। তবে আজকে এভাবেই আমাদের পুরোপুরি ক্লাসটি শেষ হলো। আমি আশা করছি তোমরা এই ক্লাসটি করে অনেক বেশি উপকৃত হলে। তোমাদের জন্য পুরোপুরি ফ্রি একটা মক টেস্টের লিঙ্ক আমি দিয়েছি। এই ক্লাসটি তুমি কত ভালো মতো করতে পারলে সেই মক টেস্টটি দিয়ে নিজেই যাচাই করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং আমার কাছে যদি তুমি প্রিমিয়ামভাবে লাইভ ক্লাস নিয়ে আমার নোটস পড়তে চাও এবং আমার অ্যানিমেটেড নোটসগুলি দেখতে চাও, যেখানে তুমি এভাবে ভালো করে এই পুরো ক্যারেক্টারগুলিকে পড়তে পারবে, ইতিহাসকে নতুনভাবে জানতে পারবে এবং পুরোপুরি ভালো নাম্বার নিয়ে আসবে পরীক্ষাতে, তবে আলফা ব্যাচটি জয়েন করো। ডেসক্রিপশনে আমার কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং আমার নাম্বারটিতে তুমি মেসেজ বা কলও করতে পারো। এসবিআর এডটেক অ্যাপে গিয়ে তুমি দেখে নিতে পারো ব্যাচগুলি। আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি শীঘ্রই ফিরছি। সি ইউ সুন গাইস।